নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি গতকালের ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো গতকাল আইএসএল এর প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া ভার্সেস বেঙ্গালুরু এফসি, যেখানে ম্যাচের প্রথম মিনিট থেকেই দুটি দলই জয়ের খোঁজে আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। তবে এফসি গোয়ার থেকে বেঙ্গালুরু এফসি তারা যেন নিজেদের ঘরের মাঠে বেশিরভাগ সময়টাতেই বেশি আক্রমণ করতে থাকে, যার সুবাদে ম্যাচের 42 মিনিটের মাথায় সন্দেশ ঝিঙ্গান সেই এফসি গোয়ার হয়ে ওন গোল করে বসে এবং সন্দেশ ঝিঙ্গানের ওন গোলের ফলে ম্যাচের প্রথমার্ধেই 1-0 গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। তবে দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই এফসি গোয়া তারা যেন গোল পরিশোধ করার লক্ষ্যে খেলা শুরু করে। অপরদিক দিয়ে আবার বেঙ্গালুরু এফসি তারা তাদের ইন্স্যুরেন্স গোলটা তুলে নেওয়ার চেষ্টা করে এবং ম্যাচের 51 মিনিটের মাথায় এডগার মেন্ডেস দুর্দান্ত একটা গোল করে বেঙ্গালুরু এফসিকে 2-0 গোলে এগিয়ে দেয়। আর শেষ পর্যন্ত এই 2-0 গোলেই গতকাল সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে জয় তুলে নেয় বেঙ্গালুরু এফসি। তো এই দুই দল আগামী 6 তারিখ এফসি গোয়ার ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে। সেক্ষেত্রে দ্বিতীয় লেগের ম্যাচে এফসি গোয়া তারা বেঙ্গালুরু এফসিকে 2 গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নিতে পারবে নাকি সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো বন্ধুরা, তোমাদের মতে কি মনে হয়, এফসি গোয়া তারা কি পারবে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে এই মৌসুমের আইএসএল এর ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করতে, নাকি বেঙ্গালুরু এফসি তারাই বাজিমাত করবে এফসি গোয়ার বিরুদ্ধে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আমাদের জাতীয় দলের প্রাক্তন কোচ এবং ইস্টবেঙ্গল দলের প্রাক্তন কোচ তথা স্টিভেন কনস্ট্যান্টাইনকে নিয়ে। তো স্টিভেন কনস্ট্যান্টাইনের আমলে আমাদের জাতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেটা তোমরা জানো। আর সেই সুবাদেই 2022-23 মৌসুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা তাদের দলের দায়িত্ব তুলে দেন এই স্টিভেন কনস্ট্যান্টাইনের হাতে। তবে আমাদের জাতীয় দলের হয়ে সফলতা পেলেও ইস্টবেঙ্গল দলের হয়ে কিন্তু তেমন একটা সফলতা পাননি এই স্টিভেন কনস্ট্যান্টাইন, যার ফলে এক মরশুম শেষ হতে না হতেই কনস্ট্যান্টাইনের সাথে আর নতুন করে চুক্তিবৃদ্ধি করেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এবার কিন্তু এই কনস্ট্যান্টাইন তিনি ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। তো কনস্ট্যান্টাইন তিনি বলেছেন, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এতটাই জঘন্য যে তারা সবসময় দলের কোচের ওপর দিয়ে বেশি নাক গলায় এবং ইস্টবেঙ্গল কর্তারা সবসময় নিজেদের পছন্দের প্লেয়ারদের নিয়ে এসে কোচেদের ঘাড়ে চাপিয়ে দেন এবং কোচেদের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদেরকে নিয়েই কাজ করতে হয় তাদের। এর পাশাপাশি তিনি আরও বলেন, ইস্টবেঙ্গল কর্তারা লো কোয়ালিটির প্লেয়ারদের বেশি টাকা দিয়ে দলে নিয়ে আসে, আর এই রকমভাবেই চলতে থাকলে ইস্টবেঙ্গল তারা কিন্তু কখনোই সাফল্য পাবে না। তো প্রাক্তন দলের বিরুদ্ধে এইরকমই বিস্ফোরক মন্তব্য কিন্তু করেছেন ইস্টবেঙ্গল দলের প্রাক্তন ইংলিশ হেড কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন। তবে কনস্ট্যান্টাইন যে কথাগুলো বলেছেন সেগুলো নেহাত কিন্তু ভুল নয়। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের বেশ কিছু কর্মকর্তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা কিন্তু ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছে এবং তাদের স্বার্থসিদ্ধি লাভের আশায় তারা নিজেদের ইচ্ছা মতন কাজ করে থাকেন। তাতে দলের পারফরমেন্সের উন্নতি হোক বা অবনতি সেই নিয়ে কিন্তু তাদের কোনো রকম মাথা ব্যথা নেই। সেক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিরা যতদিন না পর্যন্ত ক্লাবের গদি ছাড়বেন ততদিন পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলকে এইরকম খারাপ সময়ের মধ্যে দিয়েই কাটাতে হবে। তবে এবার হয়তো ইস্টবেঙ্গল দলের মূল ইনভেস্টর তথা ইমামি তারা হয়তো এই সমস্ত বিষয়গুলি বুঝে নিয়ে দল গঠনের পুরো ক্ষমতাটাই নিজেদের হাতে রেখেছেন এবং আগামী মরশুমে দল গঠনের বিষয় নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের কিন্তু দূরে রেখে দিয়েছেন। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে ইমামি কর্তারা তারা যদি এইভাবেই ইস্টবেঙ্গল কর্মকর্তাদের অ্যাভয়েড করে দলের সাফল্যের দিকে নজর দেয় তাহলে খুব শীঘ্রই ইস্টবেঙ্গলের দুঃসময়টা কাটতে চলেছে। তো যাই হোক, আমরা সকলেই আশা করব ইস্টবেঙ্গল যেন আবারও নিজেদের সময়ময় ফিরে আসতে পারে এবং মোহনবাগানের মতন বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো একদিকে যেমন ইস্টবেঙ্গলের অন্দরমহলে সমস্যা রয়েছে, ঠিক সেখানে দাঁড়িয়ে বাংলার আরেক প্রধান তথা মোহামেডান স্পোর্টিংয়ের অন্দরমহলেও কিন্তু বেশ অশান্তির সৃষ্টি হয়েছে। তো তোমাদের বহুদিন আগেই জানিয়ে দিয়েছি মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট এবং মোহামেডান স্পোর্টিংয়ের ইনভেস্টর গোষ্ঠীর মধ্যে বেশ সমস্যার সৃষ্টি হয়েছে, কারণ মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারা ক্লাবের শেয়ার এখনও পর্যন্ত স্রাচি বা বাঙ্গারিলের হাতে তুলে দেয়নি, আর সেই কারণে শেয়ার হস্তান্তর না হওয়ার কারণে ইনভেস্টর গোষ্ঠী কিন্তু নতুন করে আর অর্থ খরচ করতে চাইছে না। আর দলের প্লেয়াররা তাদের বকেয়া স্যালারি না পাওয়ার কারণে বেশ কিছু সময় তাদের কিন্তু দেখা গেছে অনুশীলনে অনুপস্থিত থাকতে। এর পাশাপাশি আরও যেমনটা জানা গেছে, বকেয়া অর্থ না পাওয়ার জন্য ইতিমধ্যেই মোহামেডান স্পোর্টিং দলের বেশ কিছু বিদেশি ফুটবলার তারা কিন্তু ফিফার গাইডলাইন অনুযায়ী মোহামেডান স্পোর্টিংয়ের সাথে তাদের চুক্তি ভেঙে নিয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট, এখনও পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারা ইনভেস্টর গোষ্ঠীর হাতে শেয়ার তুলে দেয়নি, যার কারণে ইনভেস্টর গোষ্ঠী তারা কিন্তু প্লেয়ারদের বকেয়া অর্থ প্রদান করতে চাইছে না। ইনভেস্টর গোষ্ঠী তারা জানিয়েছে যতদিন না পর্যন্ত শেয়ার তাদের হাতে দেওয়া হবে ততদিন পর্যন্ত আর নতুন করে অর্থ আর তারা খরচ করবে না।
অপরদিক দিয়ে আবার মোহামেডান স্পোর্টিং কর্তারা জানিয়েছে ইনভেস্টর গোষ্ঠীকে লিখিত আকারে জানাতে হবে তাদের হাতে শেয়ার তুলে দিলে তারা বকেয়া অর্থ মিটিয়ে দেবে। তো বর্তমানে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট এবং ইনভেস্টর গোষ্ঠীর মধ্যে যে বেশ সমস্যার একটা সৃষ্টি হয়েছে সেটা বলাই যায়। এবং যেমনটা খবর, বকেয়া অর্থটা না পেলে সিনিয়র দলের প্লেয়াররা তারা কিন্তু আসন্ন সুপার কাপ টুর্নামেন্টের জন্য অনুশীলনে যোগ দেবে না। সেক্ষেত্রে সুপার কাপ টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই যদি দুই গোষ্ঠীর মধ্যে সমস্যাটা না মেটে, তাহলে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিংয়ের সিনিয়র দলকে আমরা দেখতে পাবো নাকি, সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে। তো এই কর্পোরেট যুগে দাঁড়িয়ে একদিকে ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু তাদের ইনভেস্টর গোষ্ঠীর সাথে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে নিজেদের স্বার্থসিদ্ধি রক্ষার জন্য। সেখানে দাঁড়িয়ে মোহনবাগান কর্তারা তারা সঞ্জীব গোয়েঙ্কার হাতে ফুটবল দায়িত্বটা তুলে দিয়ে মোহনবাগানকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাফল্যের চূড়ায়। তো এই কর্পোরেট যুগে দাঁড়িয়ে মোহনবাগান কর্তাদের মতো না ভাবলে ইস্টবেঙ্গল বা মোহামেডান তারা কিন্তু কখনোই সাফল্যের মুখ দেখতে পাবে বলে মনে হয় না। সেক্ষেত্রে আশা করব মোহনবাগানের মতনই ইস্টবেঙ্গল ও মোহামেডান তারা যেন তাদের ইনভেস্টরের সমস্যা মিটিয়ে তারা বাংলার ফুটবলে যেন আবারও নিজেদের স্বমহিমায় ফিরে আসতে পারে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান শিবিরকে কেন্দ্র করে এক সেরা প্লেয়ারের লম্বা চুক্তিবৃদ্ধির খবর কিন্তু বেরিয়ে এসেছে। আর সেই প্লেয়ারটা হচ্ছে মোহনবাগান দলের 22 বছর বয়সী তরুণ ডিফেন্ডার রাজ বাসফোরে। তো এই রাজ বাসফোরে সে 2023 মরশুমে মোহনবাগানের জুনিয়র দলের হয়ে যোগ দেয় এবং মোহনবাগানের জুনিয়র দলে দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে মোহনবাগানের সিনিয়র দলেও কিন্তু তাকে প্রমোট করা হয়। সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি রাইট ব্যাক এবং রাইট উইং পজিশনে খেলতে অভ্যস্ত থাকা এই রাজ বাসফোরের সাথে এই বছরের মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে যেমনটা খবর, দলের এই তরুণ তারকাকে আরও 3 বছরের চুক্তিবৃদ্ধির অফার করা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। এবং যেমনটা আপডেট, রাজ বাসফোরে সেও মোহনবাগানের সাথে তার চুক্তিবৃদ্ধি করতে রাজি। সেহেতু এই আইএসএলের অভিযানটা শেষ হলেই মোহনবাগান দলের এই তরুণ প্লেয়ার রাজ বাসফোরের সাথে চুক্তিবৃদ্ধির পর্বটা কিন্তু সেরে নিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। যেটা কিন্তু অবশ্যই বড় একটা সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য, সেটা বলাই যায়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের ভারতীয় উইঙ্গার মনবীর সিংকে নিয়ে। তো তোমাদের গতকালই জানিয়ে দিয়েছি অনুশীলনের নতুন করে চোট পাওয়ার জন্য আজকের সেমিফাইনাল ম্যাচে কিন্তু অনুপস্থিত থাকতে চলেছে মনবীর সিং। এবং মনবীর সিংয়ের পাশাপাশি আপুইয়াকে নিয়েও কিন্তু একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। এবং গতকাল যেমনটা জানা গেছে, আপুইয়া এবং মনবীর সিং এই দুজনের চোটের জন্য তাদের দুজনকে বাদ দিয়েই জামশেদপুরে পৌঁছে গেছে মোহনবাগান শিবির। সেক্ষেত্রে দলের এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়াই আজ জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে বাগান ব্রিগেড। তবে এবার প্রশ্ন হচ্ছে, মোহনবাগান দলে যেহেতু মনবীর সিংয়ের উপযুক্ত রিপ্লেসমেন্ট নেই, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মনবীর সিংয়ের পরিবর্তন প্লেয়ার কে হতে পারে? তো এই বিষয়ে যেমনটা আপডেট জানা গেছে, এই ম্যাচের জন্য মনবীর সিংয়ের পরিবর্তন প্লেয়ার হিসাবে দলের ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদকে প্রস্তুত করেছেন কোচ হোসে মলিনা। তো এই সাহাল আব্দুল সামাদ সে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি লেফট উইং এবং রাইট উইং উভয় পজিশনে সে খেলতে অভ্যস্ত। সেক্ষেত্রে মনবীর সিংয়ের পরিবর্তন হিসাবে আজ কিন্তু আমরা মোহনবাগানের ডান প্রান্ত বরাবর সাহাল আব্দুল সামাদকেই দেখতে পেতে চলেছি। অপরদিক দিয়ে আবার আপুইয়ার পরিবর্তন হিসাবে অনিরুদ্ধ থাপাকে দিয়েই আজকের ম্যাচে শুরু করাতে চলেছেন কোচ হোসে মলিনা। সেক্ষেত্রে এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার অনুপস্থিতি আজকের এই ভাইটাল ম্যাচে মোহনবাগানকে সমস্যায় ফেলে নাকি, সেই দিকে কিন্তু সকলের নজর থাকবে। তবে আশা করা যাচ্ছে মনবীর সিং এবং আপুইয়ার অনুপস্থিতিতে খুব বেশি সমস্যার সৃষ্টি হবে না মোহনবাগানের জন্য। তো যেভাবে লাস্ট আপডেটটা বেরিয়ে এসছে আজকের ম্যাচের প্লেইং 11-এর বিষয় নিয়ে। তো আজ মোহনবাগান দল তারা সন্ধ্যে 7:30 থেকে জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে জামশেদপুরের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে। তো আজকের এই ম্যাচটা দুটো দলের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, আর সেই কারণেই আজ দুটো দলই কিন্তু চাইবে এই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে দ্বিতীয় লেগের ম্যাচে এগিয়ে থেকে শুরু করতে। আর সেই জন্যই আজ যে এই দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পেতে চলেছি, সেটা বলাই যায়। তো এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে সকালেই কিন্তু ডিটেলসে আমাদের চ্যানেলে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। আশা করি ওই ভিডিওটা তোমরা দেখলে আজকের ম্যাচটা সম্পূর্ণ ফ্রিতেই এইচডি কোয়ালিটিতে তোমরা দেখতে পেয়ে যাবে। তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের সকালের ওই লাইভ টেলিকাস্টের ভিডিওটা দেখোনি, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওর শেষে ওই লাইভ টেলিকাস্টের ভিডিওটা দেখে নিও। তাতে আশা করি তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে ফ্রিতে লাইভ ম্যাচ দেখার জন্য। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তো সর্বপ্রথম যদি জামশেদপুর এফসির প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তো এই ম্যাচের জন্য কোচ খালিদ জামিল তিনি কিন্তু তার পছন্দের ফরমেশন 4-4-2 ফরমেশনে যেতে চলেছে, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে অ্যালবিনো গোমসকে। দলের 4 ডিফেন্সের মধ্যে 2 সাইড ব্যাক পজিশনে দেখা যাবে ইউবাসের সাথে আশুতোষ মেহতাকে, এবং জোড়া সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে স্টিভেন এজের সাথে প্রণয় হালদারকে। মাঝমাঠের 2 ডিফেন্সিভ মিডে দেখা যাবে রেইতে চিকাওয়ার সাথে সৌরভ দাসকে, আর 2 উইং পজিশনে দেখা যাবে মোহাম্মদ সানানের সাথে নিখিল বার্লাকে।
এবং আপফ্রন্টের জোড়া স্ট্রাইকার হিসাবে অবশ্যই দেখা যাবে জর্ডান মারের সাথে জাভি হার্নান্ডেজকে। তো এই জাভি হার্নান্ডেজের সেকেন্ড স্ট্রাইকারের পাশাপাশি দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাটাও কিন্তু পালন করবে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ নিজেদের ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামতে পারে কোচ খালিদ জামিলের দল জামশেদপুর এফসি। তো এবার যদি এই ম্যাচের জন্য মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তো কোচ হোসে মলিনা তিনি কিন্তু এই ম্যাচের জন্য 4-2-3-1 এই ফরমেশনটা ইউজ করতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে, দলের 4 ডিফেন্সের 2 সাইড ব্যাক পজিশনে দেখা যাবে সুভাশিস বোসের সাথে আশিস রায়কে, এবং জোড়া ডিফেন্ডার হিসাবে দেখা যাবে টম অ্যালড্রেডের সাথে অ্যালবার্টো রড্রিগেজকে। মাঝমাঠের 2 ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে দীপক টাংরির সাথে অনিরুদ্ধ থাপাকে, এবং আপফ্রন্টের 2 উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসোর সাথে সাহাল আব্দুল সামাদকে। আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করবে গ্রেগ স্টুয়ার্ট, এবং আপফ্রন্টের সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে দেখা যাবে জেমি ম্যাকলারেনকে, এবং পরবর্তীতে ডিমিত্রি পেট্রাটস এবং জেসন কামিংস এদের দুজনকেও কিন্তু ইউজ করবেন কোচ হোসে মলিনা। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ জামশেদপুর এফসি বধের উদ্দেশ্যে মাঠে নামতে পারে মোহনবাগান দল। তো তোমাদের মধ্যে আজকের ম্যাচের রেজাল্টটা কী হতে পারে এই বিষয়ে তোমাদের প্রেডিকশনটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। যাদের প্রেডিকশনটা সঠিক হবে তাদের নামটা কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে শাউট আউট করা হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।